স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি নাহিদা মিতু এবং আমি তানজিম শাফিন। এই জামাত ইসলামিক ছাত্র শিবির এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। শাফিন, দেখছিলাম আমরা নির্বাহী আদেশে জামাত নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল, জানাচ্ছিলেন আইনমন্ত্রী। এদিকে কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালন করছে সরকার। এদিন কালো ব্যাজ ধারণ, বিশেষ প্রার্থনা ও আওয়ামী লীগের দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ নিয়ে এখন দুপুরে থাকছে সবশেষ। আমরা ইন্টারন্যাশনাল কল করেও কথা বুঝতে পারি না, কারণ কল গিয়েছে কিন্তু আমরা কথা ক্লিয়ারলি বোঝা যায় নাই, যার কারণে আমাদের এই মুহূর্তে যে অর্ডারগুলি ছিল এগুলি আমরা কনফার্ম করতে পারিনি। আনস্টেবল সিচুয়েশন হয় তখন তো যারা ইনভেস্ট করার চিন্তাও করেছে তারাও একটু শেকি হয়ে যায়। মনে হচ্ছে যে খুব এটা আকর্ষণীয় জায়গা বাংলাদেশ, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর ডিলে হচ্ছে, তাদের খরচ অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা হতাশ হবেন। শাফিন, সাম্প্রতিক যে ঘটনা বলি এর কারণে কিন্তু নেতিবাচক বলা যায় এক ধরনের প্রভাব পড়েছে রপ্তানিমুখী এবং বিদেশি বিনিয়োগ নির্ভর প্রতিষ্ঠানে, এবং ইন্টারনেট ব্যাহত হওয়ার কারণে নেতিবাচক ধারণা তৈরি শঙ্কা করা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের। এই কয়েকদিনে মিতু প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি ক্ষতির দাবি উঠেছে। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই সহিংসতায় অর্থনৈতিক ক্ষতির বিষয়টি। নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে মন্ত্রী জানান, জামায়াতকে নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। তো আপনি যে প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয় যে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশ জুড়ে শোক পালন করছে সরকার। এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন। এদিকে আওয়ামী লীগের যৌথ সভায় দোয়া মোনাজাত শেষে ওবায়দুল কাদের বলেন, জামায়াত যেন ভবিষ্যতে আর রাজনীতি না করতে পারে সেজন্য নিষিদ্ধের বিষয়ে আইনি দিক ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। পহেলা জুলাই থেকে শুরু হওয়া কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে মাঝপথে সহিংসতায় রূপ নেয় আন্দোলন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে মৃতের সংখ্যা 150 জন। সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী একদিনের শোক পালন করছে সরকার। এর অংশ হিসাবে মঙ্গলবার সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেন। সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কালো ব্যাজ ধারণ করে অফিস করেন কর্মকর্তা কর্মচারীরা। শোক পালনের অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরাও। মঙ্গলবার সকালে গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর, জেলা ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের যৌথ সভায় শোক পালনের বিষয়টি স্পষ্ট করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি রাষ্ট্রীয় নয়, সরকারিভাবে শোক পালন। তাদের স্মরণে আজ সারা বাংলাদেশে সরকারিভাবে কালো ব্যাজ ধারণ করে শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার শুরুতে নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন নেতারা। পরে ওবায়দুল কাদের বলেন, জামাত যেন আর রাজনীতি করার সুযোগ না পায় সেজন্য আইনি দিক ভালোমতো খতিয়ে দেখা হচ্ছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সকল ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রোদ কিংবা বৃষ্টি, জীবন থেমে নেই রাজধানীবাসীর। কারফিউ শিথিলের সময়ের সর্বোচ্চ ব্যবহার করার তাড়া তাদের। সকাল থেকেই ঢাকার সড়কগুলোতে বাড়তে থাকে যান চলাচল। ঘুরে ঘুরে টহল দিতে দেখা যায় বিজিবি আর সেনাবাহিনীর গাড়িগুলোকে। তবে এদিনও ক্রেতা কম শপিং মলগুলোতে। বলছেন, কারফিউ বিধিনিষেধের জন্য যে সময়টা ক্রেতার দেখা মেলে সে সময়ই বন্ধ করতে হচ্ছে দোকানপাট। বাকিটা জানাচ্ছেন নাইম আবির। মঙ্গলবার সকাল থেকেই সড়কে গাড়ির চাপ। সিগন্যালগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় ব্যক্তিগত থেকে গণপরিবহন সব ধরনের গাড়ি। সকালের দিকে অফিসগামী আর বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রয়োজনে চলাচল সাধারণ মানুষের। শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশকেও বেশ তৎপর দেখা যায়। ঘুরে ঘুরে টহল দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী। সকালটা রৌদ্রোজ্জ্বল থাকলেও 11:30 নাগাদ দেখা মেলে বৃষ্টির। তবুও জীবন যেন থামবার নয়। বৃষ্টি উপেক্ষা করেই ছুটছেন তারা। কারফিউ শিথিলের সর্বোচ্চ ব্যবহার করবার তারা তাদের। যখন দেখতেছি যে না, আমার সিকিউরিটি অ্যান্ড সেফটিটা ইনশিওর করা হয়েছে, এখন আমরা আস্তে আস্তে বের হচ্ছি। আমি স্বাভাবিকই আসলাম, গাড়ি ঘোড়াও যাই দেখলাম মোটামুটি নর্মাল, সবকিছু অ্যাজ ইউজুয়াল, যেভাবে স্বাভাবিক জীবনযাপন ওরকমই দেখতে পাচ্ছি। রাস্তাঘাটের পরিস্থিতি খুব সুন্দরই আছে, ভালোই, আগের মতো থেকে অনেক বেটার এখন। ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এদিনও কাটেনি। রাজধানীর শপিং মলগুলোতে ঢুকতেই চোখে পড়ে বিক্রেতাদের অলস সময় কাটানোর দৃশ্য। অনেকেই বউনি পর্যন্ত করতে পারেননি, কেউ বা 2-1 ক্রেতা পেয়েই খুশি। বলছেন, কারফিউ বিধিনিষেধের জন্য যে সময়টায় ক্রেতারা দেখা মেলে সে সময় বন্ধ করতে হয় দোকানপাট। তো 4-5 দিন দোকান বন্ধ ছিল এবং আমরা টাকা পয়সা নিতে পারি নাই, এবং কি বরঞ্চ বাইরে গ্রামের থেকেও আমাদেরকে টাকা ধার করে আনতে হয়েছে এবং সংসার চালাতে হয়েছে। খুব কষ্টে আছে আমরা। দেশের অসুস্থ পরিস্থিতির কারণে আমাদের বনিবাটা করতে কষ্ট হয়ে যায়। এরকম আমাদের ম্যাক্সিমাম দোকানে আছে, আমরা সারাদিন দোকানগুলো বসে রয়েছি, বিসমিল্লাহ করতে পারতেছি না আমরা। এদিনও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। নাইম আবির, এখন, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, রপ্তানি সহ বেশ কিছু খাতে সরকার সাইবার হামলার আশঙ্কা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাইবার নিরাপত্তা নিয়ে এক সভা শেষে মন্ত্রী জানান, কদিন ইন্টারনেট বন্ধ থাকায় ফ্রিল্যান্সারদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। গোয়েন্দা তথ্য উপাত্ত এবং আন্তর্জাতিক যেগুলো সংস্থার সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তাদের তথ্য উপাত্তের পর্যালোচনা সাপেক্ষেই আমরা বড় ধরনের সাইবার হামলা হতে পারে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে, সেটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে বসা। স্বল্প সক্ষমতা সম্পদ দিয়েও কিভাবে তাদের নক সক সার্ট আমরা গঠন করে দিতে পারি, সেজন্য আমরা সহযোগিতা করব আমাদের সর্বোচ্চ। চলমান পরিস্থিতিতে আমদানি রপ্তানি উৎপাদনমুখী, বিশেষ করে বিদেশি বিনিয়োগ নির্ভর প্রতিষ্ঠানগুলোতে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিদেশি বিনিয়োগকারী সংগঠন। এদিকে মোবাইল এবং ব্রডব্যান্ড সেবা ব্যাহত হয় একটা নেতিবাচক প্রভাব পড়েছে তাদের মনে। এবং এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে যে গেল অর্থ বছরে বৈদেশিক বিনিয়োগ কমেছে 6%। এবং পাশাপাশি অর্থনীতিবিদরাও বলছেন যে ইমেজ সংকট কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরে আসতে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আরও দক্ষ হতে হবে। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে আজহার লিমনের, দেখেন সেটি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় শিল্প প্রতিষ্ঠানে হামলার বড় কোনো খবর পাওয়া যায়নি। তাই এই খাত এই অস্থিরতায় কতটা ক্ষতির শিকার হয়েছে তার স্পষ্ট কোনো ছবি নেই। কিন্তু উৎপাদনমুখী এই শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই। আর এর কারণ শুধু অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্ধ থাকা নয়, ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়াও।
যেমন সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড নামে দেশের চামড়া প্রক্রিয়াজাত করা একটি কোম্পানি এই অস্থিরতার মধ্যে ক্রেতাদের সঙ্গে শুধুমাত্র যোগাযোগ চালিয়ে নিতে না পারায় $2 লাখ একটি ক্রয় চুক্তি করতে ব্যর্থ হয়েছে। কোম্পানির পরিচালক একই সঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতির অনুমান, সার্বিকভাবে এ কয়দিনে চামড়া শিল্পের ক্ষতি প্রায় $35 লক্ষ। আমরা ইন্টারন্যাশনাল কল করেও কথা বুঝতে পারি না, কারণ কল গিয়েছে কিন্তু আমরা কথা ক্লিয়ারলি বোঝা যায় নাই, যার কারণে আমাদের এই মুহূর্তে যে অর্ডারগুলি ছিল এগুলি আমরা কনফার্ম করতে পারিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ এগুলি পিক আপ করে নিয়েছে। সব মিলিয়ে আমাদের যে একটা যে রপ্তানির যে লক্ষ্যমাত্রা, এটা আমার কাছে মনে হয় যে ভালোই একটা বাধার সম্মুখীন হবে। বস্তুত চলমান অস্থিরতায় সামগ্রিকভাবেই সব ধরনের শিল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমদানি রপ্তানিমুখী শিল্প, রেমিটেন্স নির্ভর সেবা প্রতিষ্ঠানগুলো এবং দেশের প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগ নির্ভর ব্যবসাগুলো। ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির পর্যবেক্ষণ, নতুন এই পরিস্থিতির কারণে ক্ষতির পরিমাণ প্রায় $10 বিলিয়ন, যা দেশের বাজেটের 8 ভাগের 1 ভাগ। মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সভাপতি বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা পরিবর্তিত এই পরিস্থিতিতে সংশয়ে পড়েছেন। একটা এফডিআই যখন কেউ যখন ইনভেস্ট করে বিদেশে, সে তো দেখে যে ওই দেশটা পলিটিক্যালি স্টেবল কিনা। যদি এই ধরনের একটা আনস্টেবল সিচুয়েশন হয়, তখন তো যারা ইনভেস্ট করার চিন্তাও করেছে তারাও একটু শেকি হয়ে যায়, তারাও 2-3 করে চিন্তা করে যে আমি কি করব না। সো আমাদের যে আনরেস্ট এই চলছে, এটা তো একটু তো হলেও ডিসকারেজ করছে আমাদের ইনভেস্টরদেরকে। সো বাংলাদেশে বেশ কিছু বিপিও কোম্পানি আছে যারা হয়তো রেজিস্টার্ড হতো আমেরিকাতে বা ইউরোপে, কিন্তু তাদের একটা বড় কাজ বাংলাদেশ থেকে হয় এবং হেডকোয়ার্টার বাংলাদেশে, ঢাকায়। আমি অ্যাটলিস্ট 3টা কোম্পানির কথা জানি যারা ডিসাইড করেছে এই ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে যে তারা বাংলাদেশে আর তাদের হেডকোয়ার্টার রাখবে না। সংশ্লিষ্টদের কথা এটা স্পষ্ট, সপ্তাহব্যাপী ইন্টারনেট সংযোগ না থাকা কিংবা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকা কিংবা চলমান অস্থিরতা বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের মনে নতুন একটি ধারণা তৈরি করতে পারে। কিন্তু এটাও তো ঠিক, ভিন্ন একটি দেশে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত রাতারাতি হয় না। প্রশ্ন হলো, এর আগেও কি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক ছিল? বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া 2023-24 অর্থ বছরের 11 মাসের তথ্যে দেখা গেছে, জুলাই থেকে মে মাস পর্যন্ত আগের অর্থ বছরের চেয়ে 6.5% কমেছে বিদেশি বিনিয়োগ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের প্রতিবেদন অনুযায়ী এই প্রবণতা আরও নেতিবাচক। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট বলছে, 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে 14%, যদিও ওই বছরে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ প্রবাহ 2% কমেছে বলে উল্লেখ করা হয়। কিন্তু যেখানে 2022 সালের রেকর্ড $348 কোটি বিনিয়োগ এনে 45টি স্বল্পোন্নত দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ, সেখানে অস্থিতিশীল প্রবণতা কেন? বিশেষ করে যেখানে বিশেষ 100টি অর্থনৈতিক অঞ্চল কিংবা দেশে দেশে বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন কর্মসূচি চলমান। এই অর্থনীতিবিদের মতে, সরকারের নীতি দুর্বলতা সহ এর পেছনে দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতা। আমরা অবকাঠামো তৈরি করছি, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, কিন্তু আসলে বিনিয়োগকারীরা কি ভাবছেন? আমরা যদি একগুচ্ছ নীতি নিয়ে বসে থাকি এবং তারা আসার পরে যদি দেখে যে না, এই নীতির কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না, বা এই নীতিগুলোর ভাষা এমন যে মনে হচ্ছে যে খুব এটা আকর্ষণীয় জায়গা বাংলাদেশ, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর ডিলে হচ্ছে, তাদের খরচ অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা হতাশ হবেন। অন্যদিক দিয়ে আমাদের যারা প্রতিযোগী দেশ, বিশেষ করে ভিয়েতনাম, সেখানে সব কিছুই সহজ, একমাত্র অথরিটি হচ্ছে বিডা। তো এই একমাত্র অথরিটির কাজও তো সেরকম আসলে ডাইনামিক হতে হবে। এখন তারা যদি অফিসে বসে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে বিনিয়োগ আসবে না। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রবণতার মধ্যেই বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ নেদারল্যান্ডস। দেশটি 2023 সালের পর বাংলাদেশে প্রায় $36.70 লাখ বিনিয়োগ করেছে। এরপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। আজহার লিমন, এখন, ঢাকা। শাফিন, ব্রাজিল, আফ্রিকা এবং কেনিয়া থেকে এক ধরনের গাছের বাকল আনা হচ্ছে এবং দেশেই সেগুলো দিয়ে তৈরি হচ্ছে শক্তিশালী দড়ি, এবং সেসব দড়ি আবার জাপান, ইতালি সহ 10টি দেশে রপ্তানি করছে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা। এই দড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির মালিকানা রয়েছে জাপানের। প্রতিষ্ঠানটির নাম BMS রোপ, যেখান থেকে বছরে প্রায় $30 থেকে $40 লাখ রপ্তানি করছেন তারা বলছেন। আর এদিকে সারা বিশ্বে দড়ির বছরে বাজার রয়েছে প্রায় $13 বিলিয়ন, যেখানে একটা বড় সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এ নিয়ে সহকর্মী হোসাইন জিয়াদের প্রতিবেদন দেখব। চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা 2 থেকে 3 লাখ টন ওজনের বিশাল জাহাজ।
বেঁধে রাখা হয় বেশ মোটা আকৃতির দড়ি দিয়ে। এ দড়ির আসলে সক্ষমতা কত? খাতুনগঞ্জে দড়ির পাইকারি দোকান। আকার আর নকশার ভিন্নতায় ১৭ রকমের দড়ি আছে এসব দোকানে। কাপড় শুকানো থেকে শুরু করে পণ্য পরিবহন, কৃষিকাজ, পশুপালন থেকে জাহাজ বা নৌকা বাঁধা, দড়ির আছে ১৭ রকমের ব্যবহার। কিভাবে তৈরি হয় এ শক্তিশালী দড়ি? চট্টগ্রাম ইপিজেডে জাপানি মালিকানাধীন বিশ্বমানের দড়ি তৈরির কারখানা বিএমএসরো প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশে দড়ি তৈরি ও রপ্তানিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। নাইলন, কটন, পলিস্টারের ১০ রকমের বেশি দড়ি তৈরি হয় এই কারখানায়। বাজার থেকে দড়ি কিংবা সুতো আমরা সবাই কিনি, কিন্তু এই দড়ি বা সুতো তৈরির প্রক্রিয়া যে কত জটিল সেটি হয়তো এই কারখানায় না আসলে বোঝার উপায় ছিল না। বাজারে যে ভিন্ন রকমের দড়ি বা সুতো পাওয়া যায় তার প্রত্যেকটি তৈরির প্রক্রিয়া আর যন্ত্রপাতি সবই আলাদা ধরনের, আর সব ক্ষেত্রেই আলাদা রকম গুণগত মান বজায় রেখে এসব দড়ি তৈরি করতে হয়। ভালো মানের দড়ি তৈরিতে প্রথমেই লাগে পলিথিনের গুণগত কাঁচামাল বা রেজিন। সে রেজিন তাপে গলিয়ে বিশেষ মেশিনে পরিচালনা করে তৈরি হয় দড়ির ক্ষুদ্র একক অংশ। দড়িটি কত ভার বহন করবে, স্থায়িত্ব কেমন হবে তা নির্ভর করে এ ধাপে। একটা সুতা দিয়ে আমরা ৩ কেজি ৪ কেজি মাল আলগাইতে পারি এবং আমরা পর্যায়ক্রমে এটা এমনভাবে তৈরি করি যেন আমরা জাহাজ পর্যন্ত বানতে পারি। সুতার কোয়ালিটি আছে, আপনার টেম্পারেচার আছে, রোলার গুণগত মাল বিক্রয় লাগে। দ্বিতীয় ধাপে তৈরি হওয়া দড়ির একক অংশকে পাঠানো হয় ফ্লাইয়ারে। ক্রেতার চাহিদা মতো রং করা হয় দড়ি। এবার আরেকটি মেশিনে দড়িটির এক অংশ পেঁচিয়ে জোড়া লাগিয়ে মোটা করা শুরু হয়। কতটুকু মোটা হবে তা নির্ভর করে দড়িটি কী কাজ করবে ও ক্রেতার চাহিদার উপর। উদ্যোক্তারা জানান, চট্টগ্রাম ইপিজেডে উৎপাদিত এই দড়ির চাহিদা বিশ্বজুড়ে। রপ্তানি হয় অন্তত 10টি দেশে। জাপান, চীন, সুইজারল্যান্ড, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশের দড়ি। কিছু কিছু প্রোডাক্ট আমরা জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, ইটালি, অস্ট্রেলিয়া ওই কান্ট্রিগুলোতে এক্সপোর্ট আছে, আমাদের শ্রীলঙ্কা। সো আমরা চাচ্ছি যে আমাদের অন্যান্য বাইরের কান্ট্রিগুলোতেও আমাদের ডিমান্ডগুলো আস্তে আস্তে কীভাবে ক্রিয়েট করা যায়, আস্তে আস্তে আমাদের ডিমান্ডটা আস্তে আস্তে বাড়ানোর জন্য ওয়ার্ল্ড ওয়াইড যাতে আমরা আরও সেল করতে পারি। গবেষণা প্রতিষ্ঠান গ্র্যান্ড ভিউ রিসার্চ বলছে 2023 সালে বিশ্বের দড়ির বাজার ছিল $13.60 বিলিয়ন, যা প্রতি বছর 7% হারে বাড়ছে। 2030 সালে সারা বিশ্বের মানুষ অন্তত $18 বিলিয়ন দড়ি কিনবে, যার 45% কিনবে এশিয়ার মানুষ। ইপিজেডের এই কারখানা 2020-21 অর্থ বছরে $41,55,000, 21-22 অর্থ বছরে $41,13,000 ও সবশেষ 22-23 অর্থ বছরে $32,22,000 দড়ি রপ্তানি করে। সারা বিশ্বে এসডিজি কথা বলতে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা সবাই বলতেছে। এই জন্য আমাদের ন্যাচারাল ফাইবারটার জন্য সবচেয়ে বেশি আমাদের ভবিষ্যতের সম্ভাবনাটা আছে এবং আমরা রপ্তানি করতেছি অলমোস্ট জাপান, জার্মানি, আমরা অস্ট্রেলিয়া, কানাডা এবং শ্রীলঙ্কা এবং চায়না। বিশ্বজুড়ে দড়ির ব্যবহারে এসেছে পরিবেশ সচেতনতা, কমছে নাইলন বা প্লাস্টিকের দড়ির চাহিদা। তাই এই কারখানাটিও তার ধরন পাল্টিয়েছে যুগের সাথে তাল মিলিয়ে। এখন নতুন করে রপ্তানির জন্য তৈরি করছে পাটের দড়ি। এছাড়া ব্রাজিল, আফ্রিকা ও কেনিয়া থেকে আমদানি করা এক প্রকার গাছের বাকলকে মিহি করে এখানে তৈরি হয় শক্ত দড়ি। কালে আমি যখন আমার স্যাম্পলগুলো আমি দেখিয়েছি, অলরেডি আমাদের বিএমএস কোম্পানি লিমিটেড আমাদের 10% আমরা পারমিশন অলরেডি আমরা ব্যবসা থেকে পেয়েছি এবং আমরা এটাকে আমরা লোকালিও সেল করতে পারি এবং তারা আমাদের কোয়ালিটি দেখে বলতেছে যে এই রোপ তো আমরা আমাদের জন্য অনেক ভালো, এটা আমরা লং টাইম ইউজ করতে পারবো, বিশেষ করে জেলেরা। গবেষণা বলছে বিশ্বজুড়ে চাহিদার মোট 60% দড়ি ব্যবহার হয় শিল্প কারখানায়, 30% বাণিজ্যিক খাতে আর মাত্র 10% ব্যবহার হয় ঘর গৃহস্থালির কাজে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে চিনির দাম। পর্যাপ্ত উৎপাদন ও অনুকূল আবহাওয়ায় সরবরাহ বেড়েছে পণ্যটির। গেল 6 মাসে পণ্যটির দাম কমেছে প্রায় $165, অর্থাৎ প্রায় 24% দাম কমেছে।
কিন্তু দেশের বাজারে কমেছে মাত্র 13%। এই অবস্থায় দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনি বিক্রি হচ্ছে 119 টাকায়, আর খুচরায় বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। চট্টগ্রাম থেকে শোয়েব রহমান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বে চিনির সবচেয়ে বড় সরবরাহকারী ব্রাজিল। সেখান থেকেই বাংলাদেশ প্রধানত অপরিশোধিত চিনি আমদানি করে, পরে তা প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করা হয়। ব্রাজিলে এবার চিনির ভালো উৎপাদন হয়েছে, উদ্বৃত্তও রয়েছে দেশটির কাছে। এছাড়াও রপ্তানি জটিলতা কাটিয়ে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে চিনি বেচাকেনা চলছে, এতেই দাম নিম্নমুখী হয়েছে। চলতি বছরের শুরুর দিকে চিনির বাজার দর আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সর্বোচ্চ $677 ঠেকে। তবে ধারাবাহিকভাবে কমতে কমতে এখন তা নেমে এসেছে $512-এরও নিচে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। খুচরায় পণ্যটির দাম কমেছে কেজিতে প্রায় 20 টাকা। কিছুদিন একদম এক সপ্তাহ আগে 200 টাকা বাড়তি ছিল, এখন আবার কমে গেছে। এখন বস্তায় পরিস্থিতি আমরা 6020 টাকা, এক সপ্তাহ আগে 6200 টাকা ছিল। আমরা কিনতেছি 122-23 টাকা পাইকারি কিনা পরে, আর আমরা খুচরা বিক্রি করতেছি 125। একই অবস্থা পাইকারি বাজারেও, সেখানেও চিনির দাম নিম্নমুখী, পণ্যটির সরবরাহ স্বাভাবিক। চট্টগ্রামের বাজারে মূলত এস আলম গ্রুপের চিনির একচেটিয়া প্রভাব। কারখানাটি থেকে পর্যাপ্ত চিনির সরবরাহ রয়েছে, কিন্তু সেই তুলনায় বেচাকেনা নেই। আড়তদাররা বলছেন বড় অনেক হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় বেচাকেনা কমেছে। বেচাবিক্রি খুব খারাপ, মার্কেট কয়েকটা পাহাড়ি চলে গেছে, এলাচি পাহাড়ি গেছে, গমা পাহাড়ি গেছে, কয়েকটা পাহাড়ি 2-3টা পাহাড়ি ফুলে যাওয়াতে এখন মার্কেট অবস্থা খুব খারাপ। তবে বিশ্ববাজারের সাথে স্থানীয় বাজারের দামে এখনও রয়েছে বিস্তর ফারাক। বিশ্ববাজারে চিনির দর প্রায় 24% কমলেও দেশের বাজারে কমেছে মাত্র 13%। এজন্য বাড়তি পরিবহন খরচ ও শুল্ক করকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকায় এবং সে অনুযায়ী চাহিদা না থাকায় দাম আরও কিছুটা কমতে পারে বলে ধারণা তাদের। কেজি কিনা পড়বে 118 টাকা 80 পয়সা আমাদের থেকে নিবে, কিন্তু রিটেলে কত বেচতেছে এটা জানি না। রিটেলে এখন কিন্তু রেট বাড়তি এখন বেচতেছে। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে বিশ্বে চিনির উৎপাদন হবে 180 মিলিয়ন টন। তবে অভ্যন্তরীণ চাহিদায় দ্বিতীয় বৃহৎ চিনি উৎপাদক দেশ ভারত 2023 সালের অক্টোবর থেকে চিনি রপ্তানি বন্ধ রেখেছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করতে সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সকালে রাজধানী মৎস্য ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আরও বলেন, মৎস্য খাতে অবদান রাখায় এবছর 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে জানিয়ে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এক যুগে প্রায় 60% বেড়ে 2022-23 অর্থ বছরে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে 49.15 লাখ টন। মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 22 জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য পদক 2024 প্রদান করা হবে। কারেন্ট জাল উৎপাদনের উৎসমূখ বন্ধ করবার জন্য আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর এটি উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক জায়গায় এই অভিযান পরিচালিত হয়েছে এবং আমরা সফল হয়েছি। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসবো, আবারও সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। শাফিন, পাটকে বলা হয় সোনালী আঁশ এবং এই সোনালী আঁশ রোপণ করেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কুড়িগ্রামের চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের যেসব কৃষক রয়েছেন তারা। খরা, অতিবৃষ্টি এবং যে বন্যা হয়েছে তার কারণে কিন্তু হাজার হাজার হেক্টর পাটের ক্ষেত নষ্ট হয়েছে। এর ফলে তাদের অর্থাৎ সেই অঞ্চলের কৃষকদের প্রায় 57 কোটি টাকার ক্ষতি হয়েছে 21,000 কৃষকের। যদিও এই এত কিছুর পরেও কৃষকরা যারা ফড়িয়া রয়েছেন তাদের কাছ থেকে সহানুভূতি পান না, তারা বরঞ্চ ইচ্ছে মতো দাম নির্ধারণ করেন ফড়িয়ারা, এতে কৃষকের লোকসান আরও বেড়ে যায় জানিয়ে সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জুর প্রতিবেদন রয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর পরিচিত চরের হাট হিসেবে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর এই 3 নদের মিলিত ধারার পাড়ের এই হাটে বেচাকেনা হয় চরে উৎপাদিত ফসল।
জেলার অন্যতম বড় এই হাটে এখন উঠছে নতুন পাট। বিভিন্ন চরাঞ্চল থেকে নৌকায় করে চাষিরা পাট এনে বিক্রি করলেও তাদের মুখে নেই হাসি। তারা জানান খরায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট বোনা যায়নি। এরপর অতিবৃষ্টি আর বন্যায় তছনছ করে দিয়েছে পাট ক্ষেত। এরপরেও যতটুকু পাওয়া গেছে মান ভালো না হয় ফরিয়াদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বাজার তেমন সুবিধাজনক নয়, আমদানি নেই তো। আমার বাট্টা মনে করো চলছে 2700, 2800, 2900, আর ভালো বাট্টা চলতেছে 3000, 1 বিঘা জায়গার মধ্যে 2 জায়গার পাটটা নষ্ট হয়ে গেছে বন্যায়। খরাতে মরি যা পাট এখন হয়েছে 10 মণ, হলে 20 মণ, সে জায়গাতে অর্ধেক হয়েছে 10 মণ। এবার জেলায় 17,950 হেক্টর লক্ষ্য ধরা হলেও 685 হেক্টর কম জমিতে পাট আবাদ হয়। এর মধ্যে খরা ও বন্যায় 2,884 হেক্টর জমির পাট পুরোপুরি নষ্ট হয়। এমন অবস্থায় পানি নেমে যাওয়ার সাথে সাথে নাবি জাতের রোপা আমন বা আগাম রবি ফসল আবাদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যেখানে যেখানে পানি নেমে গিয়েছে, বন্যার পানি নেমে গিয়েছে, তাদেরকে আমরা দ্রুত রোপা আমন চাষের জন্য উদ্বুদ্ধ করছি এবং যেখানে রিসেন্টলি 15 দিনের মধ্যে পানি নেমে যাবে সেগুলোতে মাসকলাই এবং পরবর্তীতে আমরা আগাম জাতের ভুট্টা, সরিষা এবং শাকসবজি চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। জেলায় 21,346 জন চাষির 10,240 টন পাট নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 57 কোটি টাকা। এখন কুড়িগ্রাম। বৈরী আবহাওয়া ও জোয়ারের তোড়ে কক্সবাজার শহরের কাছে প্রায় 4 কিলোমিটার সৈকতে ভাঙন দেখা দিয়েছে। ডায়াবেটিক পয়েন্ট থেকে লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্ট বিলীন হচ্ছে সাগরে। উপড়ে গেছে ঝাউগাছ, সৌন্দর্য হারাচ্ছে সৈকত। অপরদিকে ভাঙনের ঝুঁকিতে বেশ কিছু স্থাপনাও রয়েছে। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদনে জানব বিস্তারিত। বৃষ্টিস্নাত এই সাগরলতা পরম মমতায় আটকে ধরে রাখে সমুদ্র সৈকতের বালিয়াড়ি আর বাতাসে ভেসে আসা বালুকণা। এই সাগরলতায় আটকে তৈরি হয় উঁচু বালির ঢিবি। একসময় কক্সবাজারের 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত জুড়ে এই বালিয়াড়ি চোখে পড়ত, কিন্তু জলবায়ু পরিবর্তন, লোকজনের বিচরণ ও সৈকত ঘিরে অপরিকল্পিত স্থাপনার কারণে এখন আর সাগরলতা খুব একটা চোখে পড়ে না। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে কক্সবাজারে ভাঙে সমুদ্র তীর, বিলীন হয় স্থাপনা, উপড়ে পড়ে ঝাউগাছ। এবারও বর্ষার শুরুতে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় সৈকতের 4 কিলোমিটার অংশের প্রায় 600 মিটার ভেঙে বিলীন হয়েছে সাগর গর্ভে। শৈবাল পয়েন্ট থেকে লাবণী পয়েন্টের মাঝামাঝি এলাকায় উপড়ে গেছে 1.5 শতাধিক ঝাউগাছ ও 3000 চারা। ভেঙেছে শৈবাল পয়েন্টের বিচ ক্যাফের প্রবেশপথ। ভাঙনের ঝুঁকিতে পানির ট্যাঙ্কও। এতে সৌন্দর্য হারাচ্ছে সৈকত। সৈকতটা ভাঙছে আপনার প্রচুর জোয়ারের পানিতে। তুফান হলে এরকম গাছটা ভাঙিয়ে দেয়, এরকম ভাঙতে এখানে চলে আসি। পানি হলে, তুফানের সিঙ্গেল হলে অনেক পানি হয় বর্ষা আসলে, তখন এই জাউ গাছগুলি ভাঙি যায়। পাটটা ভেঙে যাচ্ছে, বেরিবাদ যে বালির যে বস্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো শুদ্ধ, আর হচ্ছে গিয়ে জাউ গাছ, বিভিন্ন গাছপালাগুলো ভেঙে যাচ্ছে। তো এর দিক থেকে হচ্ছে গিয়ে বিচের যে হয়তো সৌন্দর্য নষ্ট হচ্ছে। গত কয়েকদিনে জোয়ারের পানি চলে আসে লাবণী পয়েন্টে অবস্থিত জেলা প্রশাসনের স্থাপনা, টুরিস্ট পুলিশের স্থাপনা, ছাতা মার্কেট, ঝিনুক মার্কেট, সুগন্ধা পয়েন্টের অস্থায়ী ঝুপড়ি দোকান সহ টুরিস্ট পুলিশের হেল্প ডেস্কের কাছে। উপকূল সুরক্ষিত রাখতে সৈকতের বিশাল অংশ ঝাউগাছ রোপণ করে বন বিভাগ। সেই ঝাউগাছও টিকিয়ে রাখা দায় হয়ে দাঁড়িয়েছে। ঢেউয়ের আঘাতটা দিন দিন আরো জোরে আসতেছে এবং এটা প্রকট এবং প্রবল আকারে ধারণ করছে। এতে করে যে আমাদের ঝাউগাছগুলো আছে উপকূলবর্তী এই বালিয়াড়িতে, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যদি এখানে বাঁধের সৃষ্টি করে অথবা গাইডওয়ালের সৃষ্টি করে, তাহলে এই এলাকাটার ভাঙন রোধ করা সম্ভব হবে। এই অবস্থায় জিও টিউব বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করে আসছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও সরকার কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি উত্তরে নাজিরাটেক থেকে দক্ষিণে কলাতলির মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত, সেটি পরবর্তীতে নাজিরাটেক থেকে লাবণী পয়েন্ট করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে নতুনভাবে নতুন ডিজাইন, নতুন এস্টিমেট দিয়ে আমরা নতুনভাবে আবার ডিপিপিটা ফর্মুলেট করা হচ্ছে। এটা প্রায় শেষের পথে, আমরা খুব শীঘ্রই ডিপিপিটা দাখিল করে দিব আর কি। এই বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে আগের ডিপিপি সংশোধন করে প্রায় 600 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন কক্সবাজার। এখন দুপুরে সময় হলো আরো একটা বিরতির। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের পাহাড়ি এলাকায় এই ভূমিধসে আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। রাজ্যের প্রধান সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। চারিয়াল নদীর পানি তোড়ে এসে ভেসে গেছে অনেকে, গাছপালা ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি। কেরালার বনমন্ত্রী A.K. শশীন্দ্রন জানান, ওয়ানাদ জেলার এই ভূমিধসের পরিস্থিতি ভয়াবহ। কেরালার আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে 2018 সালে স্মরণকালের ভয়াবহ বৃষ্টি আর বন্যায় কেরালার অন্তত 400 মানুষের মৃত্যু হয়। মাত্র 7 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে $1 ট্রিলিয়ন, যা প্রথমবারের মতো ছাড়িয়েছে $35 ট্রিলিয়ন। আর এর মধ্যে দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $1,04,000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF বলছে, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্রের উচ্চ এবং ক্রমবর্ধমান ঋণ। নাফিয়া আরমান মনন জানাবেন বাকিটা। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ, অথচ প্রতিদিনই ঋণের ঝুলি বড় হচ্ছে যুক্তরাষ্ট্রের। দেশটিতে প্রথমবারের মতো এই পরিমাণ ছাড়িয়েছে $35 ট্রিলিয়ন। অনেকটা বেমানান শোনালেও বাস্তবতা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিকদের মাথাপিছু ঋণ $1,04,000। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের তথ্য মতে মাত্র 7 মাসের মধ্যে $1 ট্রিলিয়ন যুক্ত হয়েছে জাতীয় ঋণে। কংগ্রেসনাল বাজেট কমিটি CBO এর পূর্বাভাস বলছে 2027 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পৌঁছাবে GDPর 106%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন মার্কিনীরা। বর্তমানে রাজস্বের 98% অর্থই খরচ হচ্ছে ঋণ পরিশোধে। চলতি বছর কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি $1.9 ট্রিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। কোভিড মহামারীর সময় 2020 ও 2021 সালে বাজেট ঘাটতি ছিল $2.7 ট্রিলিয়ন ওপরে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন দুই সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ট্রাম্পের 4 বছরের শাসনামলে জাতীয় ঋণ বাড়ে প্রায় $20 ট্রিলিয়ন। ধারের অর্ধেকই ছিল কোভিড মহামারীর সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও বিপুল প্রণোদনা। অন্যদিকে বাইডেনের মেয়াদে ইউক্রেন ও ইসরায়েলকে বাজেট বরাদ্দ দেয়ায় ঋণ বেড়েছে প্রায় $8 ট্রিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে, যুক্তরাষ্ট্রের উচ্চ ও ক্রমবর্ধমান ঋণের কারণে নষ্ট হচ্ছে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।